প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার একটা টিম একটা সহ বাংলাদেশে একটা ডেলিগেশন হিথ্রোতে ল্যান্ড করেন। হিথ্রোতে ল্যান্ড করার পরে আমরা 10টার দিকে আমরা হোটেলে আসি। 10টার থেকে 12টা পর্যন্ত উনি বিশ্রামে ছিলেন। 12টার থেকে ওনার একটানা মিটিং ছিল। 12টার সময় এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আসছিলেন। তো বাংলাদেশের সাথে তাদের এভিয়েশন, এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয়। তারপরে 12:30-এ মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে। তারা ওয়ার্ল্ডের 350 এয়ারপোর্টে কাজ করে। তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয়। আপনারা জানেন যে বাংলাদেশে 3rd টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী 3rd টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে। তো এরপরে যেটা হয়েছে যে 2টার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে। সেখানেও 1 ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং বাংলাদেশের এই 10 মাসে আমাদের কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে। তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল। তারা অনেকগুলো কোশ্চেন করেছেন, চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন। এবং এরপরে একটু পরে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল আসবেন, তার সাথে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং আছে। এটা 5:30টায় শুরু হবে। তো আজকে এটাই আমাদের কার্যক্রম। একজন করে প্লিজ। না, টিউলিপ সিদ্দিকী ছিলেন না। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। তো না, চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। আগামীকাল আমরা যতটুকু জানি যে গণমাধ্যম এবং এখানে যারা ব্রিটেন এনআরবি আছে তাদের সাথে একটা মিটিং করার কথা বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, তো ওই বিষয়টা কি আসলে কারা চেঞ্জ হয়েছে? আমি এই বিষয়ে জানি না, বাট আমরা যেটা জানি যে কালকে উনি চাথাম হাউসে যাবেন। ওইখানে একটা মিটিং আছে, 2 দফা মিটিং আছে। একটা চাথাম হাউসে উনি একটা অ্যাড্রেস করবেন, আর একটা হচ্ছে যে চাথাম হাউসের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে। আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারাকশন করার কথা আছে, যারা বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে ছিলেন, তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে। আর কিছু সরকারি কিছু বায়োলেটারাল মিটিং কিছু আছে। জি, উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেনই তো আপনাদের সাথে কথা বলতে। কেয়ার স্টারমারের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। হ্যাঁ, আর যদি শিডিউলে ম্যাচ না করে তাহলে এটা নিয়ে কাজ হচ্ছে। আমি এইটুকু বলতে পারি, এই মিটিংটা নিয়ে কাজ হচ্ছে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই, বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার,
আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তো ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে, কোনো ইস্যুই বাট মিটিংটা 13 তারিখ সকালে হচ্ছে, এইটুকু বলতে পারি। কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন। প্রবাসীদের দাবি তো সাধারণত এম্বাসিগুলোই দেখেন, এম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিবহাল থাকেন, তো ওইগুলো নিয়ে তো কাজ হয়, আমরা কাজ করি। প্রবাসীদের ভোটার নিয়ে, ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে। তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল, পেন্ডিং থাকতো, এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না, সেটা আমরা 4 লক্ষের মতো পাসপোর্ট সবাইকে তাদের পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে, দেওয়া হয়ে গেছে সবার কাছে। আর অন্যান্য যেগুলো দিনে আসে ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যুই যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এটা আমাদের তরফ থেকে গেছে। আমরা তো যখনই কোনো ভিডিও পাই সেটা সাথে সাথেই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই। হ্যাঁ, আমরা এটা আনফরচুনেট, দিস ইজ নট এ ফেয়ার এলিগেশন। আমরা আমাদের প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যে সময় দেওয়া হয়েছে ঠিক একই সময়ে প্রবাসী সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছে, কাউকে আগে পরে কোনো এগুলো আগে পরে করা হয়নি। না, এটা হওয়ার কথা না, আমরা এটা দেখব, আপনারা কথা দিলেন, আমরা এটা দেখব, এটা আমাদের তো আমরা দেখব। আচ্ছা, উনি বলুক প্লিজ। এটা আপনার 12 তারিখ হোক, দেখবেন। হ্যাঁ, 12 তারিখ হলেই আপনারা দেখতে পাবেন। সব কিছু তো ওয়েবসাইটে থাকতে হবে এমন তো কোনো মানে হয় না, ঠিক না? আমরা জানি উনি কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, এটা খুবই প্রেস্টিজিয়াস একটা, এটা ওনার লং যে উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য, পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন, এনভায়রনমেন্টের জন্য যে কাজ করেছেন, জিরো ওয়েলথ অ্যাকুমুলেশন মানে ওয়েলথ অ্যাকুমুলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন, ওনার যে পুরো কাজগুলো বা সোশ্যাল বিজনেস 3.0 এই প্রত্যেকটার বিষয়ে ওনার লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য, ইয়াং পিপলের জন্য, দরিদ্র পিপলের জন্য, সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে। আপনারা এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট অডিয়েন্সও আছে, একটা 1-to-1 মিটিংও আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি উত্তরটা দিচ্ছি। এটা আমি কিছুটা এর আগে উত্তর দিয়েছি। সেটা হচ্ছে, দেখেন আপনারা এখানে যে নিউজগুলো করছেন, হ্যাঁ, সেই নিউজগুলো তো আমি জানি যে এখানে আপনারা যারা হয়তো এখানে বিভিন্ন আউটলেট চালান তারা আবার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়, টেলিভিশন আপনারা কাজ করেন। সুতরাং ওই যে আপনাদের পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন সময় কথা বলেছেন, এবং আমরাও খুব মানে খুবই আগ্রহী যদি এরকম একটা আয়োজন করা যেত, এবং এরকম একটা আয়োজনের মানে ওই যে কমিউনিটির সঙ্গে একটা বড় আয়োজনের একটা কথাবার্তা হচ্ছিল। কিন্তু আপনি বুঝতে পারছেন যে দেখেন এখানে ব্রিটেনে এখন প্রায় 6 লক্ষ 6.5 লক্ষ অফিসিয়ালি ব্রিটিশ বাংলাদেশি বসবাস করছেন। এখন এখানে অনেকের মধ্যে একটু মন খারাপ হয় যে আমি দাওয়াত পেলাম না, আমারটা কি হলো। এখন আমরা হয়তো একটা প্রোগ্রাম করলে বড় জোর 1-150 লোককে আমরা ইনভাইট করতে পারবো, এর বেশি পারবো না। আপনারা তো ব্রিটেনের কালচার জানেন যে এখানে বড় জমায়েত করার বা বিশাল গ্যাদারিং করার মতো অত সুযোগ সুবিধাও নাই। এখন এইটা একটা আমাদের জন্য উভয় সংকট বটে। আমরা চাই যে সবার সঙ্গে এঙ্গেজ করতে, কিন্তু আবার অনেক সময় এটা সময়ের স্বল্পতার কারণে বা লজিস্টিক সাপোর্টের কারণে বা বিভিন্ন আপনাদের মধ্যেও যারা আছেন গ্রুপ সাব গ্রুপে অনেকে ভাগ আছেন, একটা গ্রুপকে ইনভাইট করলে আরেকটা গ্রুপ মনে করেন যে হয় না। যেমন ধরেন আজকে প্রেস কনফারেন্স, আমরা যদি এটা না করতাম অনেকে বলতেন যে আপনারা তো কোনো প্রেস কনফারেন্স করলেন না। আমরা কিন্তু করেছি, আমার গ্রুপে প্রায় 50 জনের বেশি আছে, কয়জন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, নোমান ভাইয়ের তরফ থেকে কোশ্চেন, নোমান ভাই বলেন। আছে, জি
এখানে বাংলাদেশ এটা ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। হ্যাঁ, গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনূস এসে যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তাদের ফাইন্ডিং হচ্ছে 234 বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এইটার এই অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। তো এই সফরে, যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে, এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি, হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাবো। আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি। আমি চুরি করলাম, করে পাঠিয়ে দিলাম, তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন। আপনারা যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে, এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে টাকা যারাই চুরি করেছে, টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে। তো সেই টাকাটা আনতে, যেমন অ্যাঙ্গোলার বোধহয় একটা রিপোর্ট দেখছিলাম যে 5 বিলিয়ন ডলার না 14 বিলিয়ন ডলার ওরা মানে তাদের 14 বছর লেগে গেছে এই টাকাটা আনতে এটা, এবং ওরা বলছে যে এটাই কম। তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর, এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে। অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন, কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাচ। তো সে আলোকে আমরা কাজ করছি। তো এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না, একদম ফাইনাল। আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন। তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা, না বেগ না আমরা কথা, কিন্তু আপনাদের সামনে এই কথাগুলো হাজির করতে পারছি না যে আমরা কি করছি। অনেক ক্ষেত্রে এই রেজাল্টগুলো কি হচ্ছে, ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে, কতটুকু অগ্রগতি হলো, সে আলাপগুলো আপনার কাছে পুরোপুরি নিয়ে আসতে পারছি না। বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ভিজিট হচ্ছে এখানে। আমাদের সাথে ব্রিটিশ এনসিএ, বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি, তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে বড় একটা আলাপের বিষয় হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গাদের 1.2 মিলিয়ন রোহিঙ্গা পিপল বাংলাদেশের কক্সবাজারে আছেন। তো তাদের যে হিউম্যানিটেরিয়ান যে নিড, তাদের মান্থলি রেশন, তাদের হেলথ কেয়ার, অন্যান্য ইস্যুগুলো, ফুড, এগুলো দেখতে প্রচুর টাকা লাগে। অন অ্যান এভারেজ $500 বিলিয়ন উপরে লাগে। তো এই টাকাটার জোগাড় করাটা অনেক টাফ। তো এই টাকাটা কিভাবে জোগাড় হবে, এটার জন্য এখানে অনেক কথাবার্তা হচ্ছে। ব্রিটেন তো আপনি জানেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তো আমাদের তরফ থেকে অনুরোধ হচ্ছে যে সাপোর্টটা যেন আরও বাড়ানো হয়। আর একটা হচ্ছে যে অনেকে দেশে, পুরো ওয়েস্টার্ন দেশ, পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে এইডের যে কাট হচ্ছে, অনেকে এইড কাট করে ডিফেন্সিভ স্পেন্ডিং বাড়াচ্ছেন, ঠিক না? এটা পুরো ইউরোপ জুড়েই হচ্ছে, আমেরিকা জুড়ে হচ্ছে। তো আমাদের তরফ থেকে মেসেজটা হচ্ছে যে এর ফলে কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, খুবই ভালনারেবল পিপল। তো আমাদের প্রফেসর ইউনূস এই মেসেজটা দিচ্ছেন যে যাতে এই এইড কার্ডগুলো না হয় এবং আরও এইডের ফ্লো যাতে বাড়ে, যাতে রোহিঙ্গা জনসাধারণ যাতে মানে তাদের পড়ালেখা করতে পারে, তাদের হেলথ কেয়ারের নিডটা ফুলফিল হয়। এই ফেরানোর ব্যাপারের আলোচনা তো এটার জন্য নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা বড় ইউএন একটা বড় কনফারেন্স ডেকেছেন। এই কনফারেন্সটাও হচ্ছে প্রফেসর ইউনূসের অনুরোধে। তো এই কনফারেন্সে অনেকগুলো দেশ থাকবেন, 170টার মতো দেশ, এর মধ্যে ব্রিটেনও থাকবে, অন্যান্য অনেক বড় বড় দেশ থাকবে।